পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। এই পোশাক পরিবর্তনের ঘটনাটা দেখে আমার একটা পুরনো বিজ্ঞাপনের কথা মনে পড়লো। আমি নিশ্চিত আমাদের অনেক দর্শকের এটা খেয়াল থাকবে। একটা গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে, চাকা চেঞ্জ করছে দুজন তরুণ তরুণী, এবং একটা লোক এসে জিজ্ঞেস করছে, তোমরা কি করছো, চাকা বদলাচ্ছ? চাকা কেন বদলাচ্ছ? তখন ওরা বলছে যে না, চাকা বদলাচ্ছি না, যখন বোর্ড হয়ে যায়, কোনো কাজকর্ম পাই না, তখন গাড়ির আগের চাকা খুলে পিছনের চাকা লাগাই, পিছনের চাকা খুলে আগের চাকা লাগাই। আমাদের সরকার আসলে কোনো কাজ পাচ্ছে না, এতই সুখে শান্তিতে এই দেশ আছে যে এখন আগের চাকা পিছনে লাগাচ্ছে, পিছনের চাকা আগে লাগাচ্ছে, পোশাক খুলে ফেলছে, খুলে অন্য পোশাক দিচ্ছে। কিভাবে, কেন আমি জানি না, কাদের মানে মাথা থেকে এটা আসে যে একটা মানুষের যখন পোশাক পরিবর্তন করে ফেলা হয় তখন এরা পুত পবিত্র হয়ে যায়। আমি পৃথিবীর কাউকে দেখি নাই, মানে যার যে স্বভাব, যার যে চরিত্র, সেটা বদল করার ক্ষেত্রে পোশাক কোনো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা মনে হয় না। আমি এখন এই শার্ট পরে আমি যে কথাটা আপনাকে বলছি, আমি যদি পাঞ্জাবি পরা থাকতাম সেই কথাটাই বলতাম। আমি যদি খুব ভালো করে স্যুট কোট পরে বা একটা ব্লেজার পরে বসতাম, আমার ধারণা আমি একই কথা বলতাম। মানুষের মানসিকতার পরিবর্তনটা তার পোশাকে সরাসরি আসবে না, সেটা একটা প্রতীকী পরিবর্তন হতে পারে। যখন আপনি আরো অনেক কিছু পরিবর্তন করে ফেলবেন, তখন আপনি এখানের মধ্যে যাবেন যে সবকিছুর একটা দৃশ্যমান পরিকল্পনা করেছি আমরা, এবং এইটা দৃশ্যমান একটা পরিবর্তন প্রমাণের জন্য আপনি ড্রেস পরিবর্তন করবেন। কিন্তু এই কাজটা হচ্ছে না। এই কাজটা না করে নতুন করে পুলিশ এবং র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হচ্ছে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমি নিশ্চিত আপনারা ইতিমধ্যে দেখেও ফেলেছেন, তারপরে দিচ্ছি। এখানের মধ্যে বায়ে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে পুলিশের, মানে যিনি একজন নারী সদস্য দাঁড়িয়ে আছেন, একটা কালো প্যান্ট পরবেন এবং ওনাকে নাকি আয়রন কালারের একটা দিয়ে দেওয়া হয়েছে, এবং মাঝে দাঁড়ানো পুলিশের, মাঝে দাঁড়ানো ব্যক্তির পোশাক হবে র্যাবের, মানে এটাও 2 কালারের একটা পোশাক। এবং আমি যদি বলি কম্পারেটিভলি আনসার বাহিনীর পোশাকটা অনেক স্মার্ট হয়েছে, খাকি কালারের পোশাক পরে আছেন তিনি। এই হচ্ছে অবস্থা। আমরা দেখতে পেলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথাটা জানিয়েছেন। এখন সারা দেশের 2.5 লাখের মতো বোধহয় পুলিশ আছে আমাদের, সেটা ড্রেস চেঞ্জ হবে, আনসার বাহিনীর ড্রেস চেঞ্জ হবে, র্যাবের পোশাক পরিবর্তন হবে, বিরাট কেনাকাটা, বিরাট একটা নতুন প্রকিউরমেন্ট কাহিনী। এবং এটা আসলে কিভাবে এফেক্ট করবে আমাদেরকে, কিভাবে উপকার করবে আমাদেরকে, সেটা আমার কাছে কোনো বোধগম্য হয় নাই। এর চেয়ে বরঞ্চ আমি অন্য একটা আলাপে যেতে চাই, যেটা হচ্ছে যে পুলিশের এই সাম্প্রতিক সংস্কার নিয়ে যে অনেকগুলো কমিটি হয়েছে, এর মধ্যে পুলিশ সংস্কার কমিটি অনেকগুলো চমৎকার সুপারিশ করেছেন। আমি এই সুপারিশগুলো চেষ্টা করব আমি কমেন্টের বক্সে আপনাদেরকে ডাউনলিঙ্ক দিয়ে দিতে, আপনারা দেখে নিতে পারেন। যে সামারিটা আমার কাছে আছে 9 পৃষ্ঠার, এখানে অনেকগুলো চমৎকার প্রস্তাব আছে। আমি প্রস্তাবগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আমি আশা করি আপনাদের যদি দ্বিমত থাকে সেটা কমেন্টে বলবেন। প্রথম যে গুরুত্বপূর্ণ কাহিনী হচ্ছে, মানে আমি একেবারেই যেগুলো সরাসরি আমাদেরকে ক্ষতি করে সাধারণ মানুষকে, সেই জায়গাটাতে যে যাচ্ছি। যেমন গ্রেফতার, তল্লাশি, জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টের কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা ছিল, এইগুলোকে কার্যকর করার কথা বলা হয়েছে। তারপরে ধরেন আপনাকে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলো অথবা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য একটা নাগরিক নিরাপত্তা বিধানের জরুরি কল সার্ভিস চালু করে। আমরা দেখেছি হঠাৎ করে রাস্তায় থামিয়ে আমি পুলিশ বলে, বা বাস থেকে লোক নামিয়ে নিয়ে যায়, গাড়ি থেকে লোক নামিয়ে যায়, বাসায় এসে নক করে, পুলিশ বলে, র্যাব বলে পরিচয় দেয়, এবং তারা তাদের পরিচয় দেয় না, নেম প্লেট থাকে না, এবং তারা গ্রেফতার করে নিয়ে যায়। এবং অধিকাংশ গুমের ঘটনা, অধিকাংশ নিখোঁজের ঘটনা, অধিকাংশ অপহরণের ঘটনা এভাবে হয়েছে। এবং আদৌ এরা কারা ছিল, এটা কি আলাদা কোনো বিশেষায়িত বাহিনী ছিল, নাকি স্থানীয় সন্ত্রাসী ছিল, নাকি আসলে পুলিশ, র্যাব, ডিবি ছিল, এটা জানার কোনো উপায় অধিকাংশ ক্ষেত্রে আমাদের হয় নাই। এখানে বলেছে যে এইরকম কিছু একটা জরুরি নিরাপত্তা নাম্বার চালু করা, যেখানে আমি এজ এ নাগরিক আমি একটা ফোন দিতে পারবো এবং আমি বলতে পারবো যে ভাই আমার বাসায় এরা এসেছে, এটা কি সত্যি কিনা না, এটা একটা জিনিস। তারপরে ধরেন আরেকটা জিনিস বলেছে যে পোশাকের সাথে জিপিএস ট্র্যাক করে দেওয়া, যে কোন পুলিশ অফিসার বা কোন পুলিশ সদস্য কোথায় আছেন, এবং বডি ক্যামেরা দেওয়া। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আপনি দেখবেন যে সভ্য দেশগুলোতে আছে, বডি ক্যামেরা থাকে, সাউন্ড শো, যখন কারোর সাথে কথা বলছে, সন্দেহভাজন কারোর সাথে বা কোনো আসামিকে গ্রেফতার করছে, কী ঘটছে পুরো জিনিসটা রেকর্ড হচ্ছে এবং সেটা পরবর্তীতে প্রমাণ হিসাবে থাকছে। আমার কাছে মনে হয় এটা খুবই 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 জরুরি হয়ে গিয়েছে। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখি, মানে সম্প্রতি আপনি দেখেন একেবারে সালমান এফ রহমানের মতো লোক বা আইনমন্ত্রী ছিলেন আমাদের আনিসুল হক, এরা তো
মানে মন্ত্রী পর্যায়ের লোকজন, এদেরকে নিয়ে গ্রেফতার করে তারপরে তামাশা করে এদেরকে নিয়ে দাড়ি কাটে ফেলে নিয়ে কি বলে এটা নৌকার মধ্যে ভেস্ট লাগায় এই যে ফাজলামি করা, এই যে অবমাননা করভাবে গ্রেফতার করা। আপনারা হয়তো বলবেন যে ভাই এরা তো অনেক এদের তো এই শাস্তি প্রাপ্য, এদের হয়তো এই শাস্তি প্রাপ্য, কিন্তু আসলে সভ্য সমাজ তৈরি করতে হলে আপনি এই শাস্তি এভাবে দিতে পারবেন না। এক, দ্বিতীয় হচ্ছে আপনি সাধারণ মানুষকে, মানে যদি দুইটা মন্ত্রীকে এরকম মানে তাদেরকে তাদের নিরাপদ জায়গা থেকে যেখানে গ্রেফতার করেছিল এখান থেকে নিয়ে গিয়ে এটা করা যেতে পারে, তাহলে সাধারণ মানুষকে কি হয়রানি করে আপনি চিন্তা করেন। আপনার পকেটে ইয়াবা ঢুকিয়ে দিতে পারে, আমার পকেটে অস্ত্র ঢুকিয়ে দিতে পারে। যার কারণে বডি ক্যামেরার যে প্রস্তাবটা এসেছে, সাউন্ডের প্রস্তাব, এবং এটা খুব সাধারণ ক্যামেরা, কিন্তু এগুলো কিন্তু অন্যান্য দেশের পুলিশ ব্যবহার করছে, এটা খুব নতুন কোনো আবিষ্কার নয়। এটা আমার কাছে মনে হয় যে এই সব সংস্কারের জন্য আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার এখন যারা আছেন তাদেরকে এটা গুরুত্ব দিতে হবে, যাতে অন্তত মানবাধিকার লঙ্ঘনের জায়গা থেকে পুলিশকে বের করে আনা যায়। এবং এখানে আর কিছু কথা আছে, যেমন রাতের বেলা সূর্যাস্ত থেকে সূর্যাস্তোদয় পর্যন্ত যদি কারো বাসায় তল্লাশি করতে হয়, তাহলে এখানের মধ্যে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখতে হবে বা স্থানীয় সরকারের প্রতিনিধি রাখতে হবে, মানে হচ্ছে যে চেয়ারম্যান মেম্বার করে রাখতে হবে, অথবা স্থানীয় একজন গণ্যমান্য ব্যক্তিকে রাখতে হবে। কারণ অনেকের বাসা বাড়ি থেকে ভাঙচুর করা হয়, অনেক জিনিসপত্র যেটা ওইখানে নাই ওইটা প্ল্যান করে দেওয়া হয়, বলা হয় অস্ত্র পেয়েছি, এটা পেয়েছি। এই অমানবিক জায়গা থেকে বেরিয়ে আসতে হলে এই আইনগুলো সংস্কারের জন্য আমার কাছে মনে হয় খুবই ভালো প্রস্তাব এসেছে। কেস ডায়েরি আদালতে দাখিল করে আদালতের আদেশ ব্যতীত কোনো ক্রমে এফআইআর বহির্ভূত আসামি গ্রেফতার করা যাবে না। এইটা হচ্ছে গ্রেফতার বাণিজ্যে পুলিশের একটা সিরিয়াস কাহিনী। মানে একটা মামলা আপনি করলেন, আপনি 8 জনের নাম দিয়েছেন, ওরা এই 8 জনের বাইরে আরো 20 জনকে এইটাতে গ্রেফতার করে ফেলে, সন্দেহভাজন বলে যে না এদেরকে পেয়েছি, এবং এই গ্রেফতার বাণিজ্য শুরু হয়ে যায়। আপনি হয়তো জানেনই না আপনার নামে আপনাকে গ্রেফতার করে এমন একটা উদ্ভট মামলায় ঢুকিয়ে দিল, দুনিয়ায় বা বাড্ডায় বা অমুক জায়গায় তমুক জায়গায়, আপনি তো ওই এলাকায় জীবনে জানো নাই। এটা বন্ধ করার জন্য আমার কাছে মনে হয় এটা একটা ভালো জিনিস হয়েছে। আচ্ছা, ভুয়া গায়েবী মামলায় অনিবাসী মৃত নিরাপদ নাগরিকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের প্রমাণিত হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এই জিনিসগুলো যদি করা যায় তাহলে ভুয়া গায়েবী মামলা, মৃত মানুষের নামে আমরা প্রায় দেখি মামলা হয় এবং তাদেরকে আসামি করে চালান দেওয়ার চেষ্টা করে পুলিশ, এগুলো বন্ধ হয়ে যাবে। এগুলো দরকার। মানবাধিকারের অনেকগুলো কথা আছে, মানবাধিকার কীভাবে মানে প্রোটেক্ট করা যায় এই জায়গাটা আছে, পুলিশকে কীভাবে জবাবদিহিমূলক করা যায় এটা আছে, স্থানীয় থানায় জিডি নেওয়া বাধ্যতামূলক, তদন্ত বাধ্যতামূলক, পুলিশ প্রশাসনের আর্থিক ব্যবস্থাটা কি হবে। মানে আমাদের পুলিশদের আবার একটা সমস্যা হচ্ছে স্থানীয় থানায় পর্যাপ্ত বাজেট থাকে না, যার কারণে এদেরকে ডাইনে বায়ে করতেই হয়। মানে তাকে হয়তো ধরে একটা জায়গায় তদন্ত করতে যাবে 10 কিলোমিটার দূরে, থানায় একটা গাড়ি নাই, তো তাকে কোথাও না কোথাও থেকে গাড়িটা রিকুইজিশন করতে হয়, বা ওই গাড়ির পেট্রোলের জন্য তাকে কোথাও না কোথাও থেকে অবৈধ আয়ের ব্যবস্থা করতে হয়, তো পকেট থেকে দেবে না। মানে আমি এমনও শুনেছি, আমি জানি না, যে থানায় নাকি কাগজ কলমেরও কোনো বাজেট থাকে না। তো একটা তদন্ত রিপোর্ট লিখতে হলে ওই এসআই কারো না কারো কাছ থেকে বা তদন্তকারী কর্মকর্তা কোথাও না কোথাও থেকে এই টাকাটা জোগাড় করে, এবং এটা আপনারা জানেন ও তো আর বেতন থেকে দিবে না, অসৎ কোনো না কোনো উপায় দেয়। থানার অন্যান্য খরচ আছে, আনুষঙ্গিক খরচের জন্য কোনো বাজেটিং থাকে না। এই জায়গাগুলো একটু দেখার জন্য এখানে আছে। সর্বদলীয় কমিটি গঠন, থানার উপরে একটা ওভারসাইট করার, এটা আমার কাছে মনে পরীক্ষা করে দেখা যেতে পারে। আমি খুব একটা আশাবাদী না। মানে সর্বদলীয় কমিটি মানে যেটা হবে, স্থানীয় সব টাউটবাটপারদের এখানে সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এটা আরেক লেয়ারের গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্যের স্তর তৈরি হবে। আমার কাছে মনে হয় না যে একেবারে থানা লেভেল এটার দরকার আছে। জেলা পর্যায়ে সম্মানী লোকজনকে নিয়ে একটা ওভারসাইট করা যেতে পারে, কারণ জেলা পর্যায়ে যারা একটু সিনিয়র থাকেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি যারা থাকেন, শিক্ষক, প্রফেসর, সরকারি কর্মকর্তা ছিলেন, বা সামাজিকভাবে মানে নামি দামি ব্যবসায়ী, অনেক বিশ্বাসযোগ্য মানুষ, মসজিদের ইমাম, স্থানীয় আলেম, এদেরকে নিয়ে অন্যান্য ধর্মীয় নেতা, অন্যান্য ধর্মের, এটা করা যেতে পারে। জেলা পর্যায়ে হয়তো একটা মানবাধিকার ওভারসাইট বোর্ড টাইপের করা যেতে পারে। ট্রাফিক ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, প্রশিক্ষণ নিয়ে কথা আছে, পুলিশের রিসোর্স কীভাবে বাড়ানো যাবে, গবেষণা উন্নয়নের কথা আছে, নারী শিশু জেন্ডার সচেতনতা নিয়ে এইখানে রিপোর্ট দেওয়া হচ্ছে, পুলিশের কল্যাণ এবং কর্মপরিবেশ। পুলিশের কর্মপরিবেশ একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। আমি জানি না মানে এখন কি অবস্থা। আমি ছোটবেলা আমি সিলেট শহরে যেখানে থাকতাম, আমরা একবারে একটা পুলিশ ফাঁড়ির পাশে থাকতাম। আমি দেখতাম অমানবিক অবস্থা। একটা বিছানায় একজন ডিউটি করে উঠে যাওয়ার পরে উনি যখন ডিউটিতে যান ওইখানে আর একজন শুয়ে থাকেন, এইরকম অবস্থা। খাবার দাবারের অবস্থা আপনারা নিজেরাই দেখেন। অনেক সময় দেখবেন যেখানে কর্মরত পুলিশরা আছে, পুলিশ বাহিনীর ওই পুলিশ লাইন থেকে ওদের জন্য সসপ্যানে করে দেবেন খাবার নিয়ে আসছে, এটা উকি দিয়ে দেখেন। এটা অপুষ্টিজনক খাবার, কোনো মানে ব্যালেন্স ডায়েট ওরা পায় না।
ছুটির কোনো বালাই নেই, মাসের পর মাস বছরের পর বছর ছুটি পায় না, 8 ঘন্টা ডিউটির কোনো বালাই নেই, কখনো 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা, এই রাজনৈতিক অস্থিরতার সময় তাদেরকে ডিউটি তো করতেই হয়, ভিআইপি ডিউটি, এই ডিউটি সেই ডিউটি, এই যে টোটাল একটা কেওটিক পরিবেশ, আমার কাছে মনে হয় এইগুলা নিয়েও প্রস্তাব আছে কেন, এবং এগুলো চমৎকার প্রস্তাব, এগুলো অধিকাংশই মেনে নেওয়া যেতে পারে। পুলিশের বিশেষিত ইউনিট তৈরি করা, জনকেন্দ্রিক জনবান্ধব পুলিশ করা, তো মোটামুটি ইটস লং লিস্ট যেগুলো পুলিশে করা প্রয়োজন। এর সাথে সাথে আমার কাছে মনে হয় সাম্প্রতিকভাবে পুলিশ যে ট্রমার ভিতর দিয়ে গেছে, দুটো ট্রমা তৈরি হয়েছে এবং তাদের মানসিক গঠনে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে। আপনি যদি জুলাই আগস্টের আন্দোলনের সময় পুলিশদের আচরণের ভিডিওগুলো দেখেন, আপনি খুব অবাক হয়ে দেখবেন, মানে খুব হাসতে হাসতে গুলি করছে। মানে আমি বলছি না যে সে আক্রান্ত হলে সে গুলি করবে না, তাকে অবশ্যই গুলি করতে হবে। এবার এমন যদি পরিস্থিতি তৈরি হয় যেখানে সরকারি কি স্থাপনাগুলো রক্ষা করার জন্য বা সাধারণ যানবাহনের নিরাপত্তার জন্য তাকে গুলি করতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, আমার কোনো আপত্তি নাই। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এটা হয়তো অনেক কঠোর, কিন্তু এটা করে নাই। কিন্তু রাস্তার ওপর পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, আপনারা দেখেছেন, দাঁড়িয়ে ফাটফাট করে গুলি করছে। একটা সাধারণ রিক্সাওয়ালা যেটা যাচ্ছে তাকে হয়তো ধরে গুলি করছে, ও তো আন্দোলনে দুটো স্লোগান দিয়েছে বা দেয় নাই, সে হয়তো ওইদিকেই যাচ্ছে। যারা মারা গেছে অধিকাংশ বা একটা বড় সংখ্যক মানুষ কিন্তু সাধারণ মানুষ মারা গিয়েছে, তারা হোটেলের কর্মচারী, দোকানের কর্মচারী ছিল, পথচারী, রিক্সাওয়ালা, শ্রমিক, যারা হয়তো আন্দোলনে সম্পৃক্ত হয়ে খুব ধ্বংসাত্মক করারও ক্ষমতা তাদের ছিল না। কিন্তু পুলিশ অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। তাদের এই মানসিক গঠনের পরিবর্তন করার জন্য একটা কাউন্সেলিংয়ের দরকার, একটা মানে মানসিক উন্নয়নের কোনো একটা জায়গা দরকার। এক, দ্বিতীয় হচ্ছে 5 আগস্টের পরে একটা ট্রমার ভিতর দিয়ে গেছে, পুলিশের মনোবল ভেঙে গিয়েছে, বিভিন্ন থানায় আক্রমণ হয়েছে, পুলিশ কতজন মারা গেছে এটা নিয়ে কিন্তু বেশ বিতর্ক আছে। সরকারি হিসাবে খুব সম্ভবত 44 জনের কথা স্বীকার করা হয় বা এরকম একটা তালিকা দেওয়া হয়েছে। বাইরে কেউ কেউ বলছেন যে 1000 মারা গেছে, কেউ বলছে 2000। সম্প্রতি আমি দেখলাম একজন অ্যাডভোকেট দাবি করেছেন যে আনুমানিক 3000 পুলিশ নিহত হয়েছেন। সো যাই হোক, সেটা 40 জন হোক আর যে সংখ্যায় 44 জন হোক, আবার যে সংখ্যায় হয়ে থাকুক না কেন, সকলেই কিন্তু একটা ট্রমার ভিতর দিয়ে গেছে। এইটার একটা কাউন্সিলিং দরকার, এটা মানে সকলের দরকার। এই আন্দোলন সংশ্লিষ্ট যারা আন্দোলনকারী ছিলেন তাদেরও দরকার, এদেরও দরকার। এই জিনিসগুলো নিয়ে যদি কাজ করে সরকার, বর্তমান সরকার, তাহলে আমরা তাকে একটা আধুনিক স্মার্ট সরকার বলতে পারবো। আমরা বুঝবো যে তারা রিয়েল চেঞ্জের কোথাও না কোথাও চেষ্টা করছেন। কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি পোশাক পরিবর্তন করবেন, এটা হচ্ছে কি ওই গরু এইটার দাম কত ওইটার দাম কত, একটা জনপ্রিয় কত বলে কোনটা, লালডা না সাদাটা, বলে সাদাটার দাম কত, বলে 20,000 টাকা, বলে লালডার দাম কত, বলে এটা 20,000 টাকা, বলে গরুরে কি খাওয়াও, বলে লালডারে না সাদাটারে, বলে সাদাটারে কি খাওয়াও, বলে ভুসি খাওয়াই, লালডারে কি খাওয়াও, ভুসি খাওয়াই। বলে তুমি এইভাবে বলছো কেন, একবারে বলতে পারো, বলে না আমার গরুটা বলছি, বলে তো সাদা টাকার গরু, বলে আমার, বলে লাল টাকার গরু, বলে এইটাও আমার। মানে এই যে কি বলবো, আজেইরা কাজে ব্যস্ত থাকার যে ব্যাপারটা আছে, এইখান থেকে মনে হয় এই সরকারে বেরিয়ে এসে যদি রিয়েল পরিবর্তন চান, কিছু করতে চান, মানে কিছু লিগেছি রেখে যেতে চান, মানে আপনাদের ইতিহাস লেখা হবে অথর্বতার ইতিহাস, আপনাদের ইতিহাস লেখা হবে ব্যর্থতার ইতিহাস। এটা মানে আপনারা নিজেরাও বুঝেন, আমি জানি যে, মানে আমাকে তো বলতে হচ্ছে না, আপনারা নিজেই বুঝেন কিছুই করতে পারছেন না। তো এই জায়গাটা যদি বেসিক কিছু পরিবর্তন আপনারা আনেন, মানে ওই পোশাক পরিবর্তনের ধান্দামান্দা বাদ দিয়ে পোশাক পরে পরিবর্তন করেন। যদি আপনি এই চেঞ্জগুলো করতেন, আপনি যদি বলতেন যে না আমি বডি ক্যামেরা দিব যাতে আমার নিরীহ নাগরিকের উপরে কোনো গ্রেফতার না হয়, আমি একটা হটলাইন দিলাম, কেউ যখন কোথাও আক্রান্ত হবেন, সন্দেহ হবে এটা পুলিশ কিনা না, এই হটলাইনে দিবেন, এবং বডি ক্যামেরা যদি থাকে এদের সিরিয়াল থাকবে, এদেরকে জিপিএস ট্র্যাক করা যাবে। এই সিস্টেমগুলো করে যদি সাথে আপনি পোশাকগুলো পরিবর্তন করতেন, আমরা ধরে নিতাম যে আপনার ইন্টেনশন খুব ভালো। এখন মনে হচ্ছে আপনি কিছু করতে পারছেন না, এই কাজ তো খইবাজ করছেন। তো সব কিছু মিলিয়ে পুলিশ প্রশাসনে যদি একটু সুন্দর করে তাদের মানসিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, অন্যান্য রিসোর্স সক্ষমতা তৈরি করে একটা মানবিক পুলিশ আপনারা তৈরি করে যেতে পারেন, সেটা ভালো লাগবে। আদারওয়াইজ এই যে পোশাক পরিবর্তনের নাটক কম করো প্রিয়, এর বেশি কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে।